আমার নাম সৌমিত্র সরকার, একাডেমিক কাউন্সিল অফ সোশিয়োলজি, ইগনু 28150। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং শ্রেণী সংগ্রাম। কার্ল মার্কসের গুরুত্বপূর্ণ যে টপিক বা বিষয়বস্তু, তার মধ্যে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম এবং ক্লাস স্ট্রাগল খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখে নেব যে কার্ল মার্কস ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং ক্লাস স্ট্রাগল বা শ্রেণী সংগ্রামে কি বলতে চাইছেন। এই ডায়ালেকটিক্যাল এবং ম্যাটেরিয়ালিজম, এখানে অনেকগুলো শব্দ আমরা দেখব, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাব। আমাদেরকে প্রত্যেকটা শব্দ খুব ভালো করে বুঝে নিতে হবে যে কার্ল মার্কস প্রত্যেকটা শব্দের অর্থ কি বলতে চাইছেন এখানে। তাহলে আমরা প্রথমে শুরু করে নিই ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম নিয়ে। ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, দেখো এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে ডায়ালেকটিক আর একটা হচ্ছে ম্যাটেরিয়ালিজম। যদি বাংলা করি তাহলে দ্বন্দ্বমূলক, আর এটা হচ্ছে বস্তুবাদ। যদি মার্কসের ফিলোসফিকে আমরা দেখার চেষ্টা করি, এন্টায়ার মার্কসের জীবনীকে যদি আমরা দেখি, মার্কস কিন্তু সবসময় সমাজের মধ্যে একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্বের চিত্রকে তুলে ধরার চেষ্টা করেছেন। অর্থাৎ যে সমাজ কাঠামোর কথা তিনি বলছেন, পুঁজিবাদী সমাজ কাঠামো, যে সময় তিনি জার্মানিতে এসেছেন 1818 থেকে 1883, তাহলে এই যে পুঁজিবাদী সমাজ কাঠামোয় দাঁড়িয়ে সমাজ ব্যবস্থায় মানুষের উপরে যে শোষণ, যে নিপীড়ন, যে বিচ্ছিন্নতা রয়েছে, তার থেকে সমাধানের জন্য এবং জীবনকে সুষ্ঠু পথে পরিচালনা করার জন্য কিন্তু কার্ল মার্কস দ্বন্দ্বের কথা বলছেন। তিনি বলছেন যে সমাজ কাঠামোর যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু দ্বন্দ্বকে ছাড়া কখনোই সম্ভব নয়। অর্থাৎ ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের মধ্যে দিয়ে সমাজের যে ধারাবাহিক পরিবর্তন এবং সেই পরিবর্তন সরল থেকে জটিলের দিকে এগিয়ে যাবে, এটা কিন্তু মার্কস বারবারে বোঝানোর চেষ্টা করেছেন তার দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোচনায়। তাই সেই জন্যই যদি আমরা মার্কসের সামগ্রিক দার্শনিক প্রেক্ষাপটকে দেখি, তাহলে কিন্তু আমরা সব জায়গাতেই দ্বন্দ্ব শব্দটাকে কম বেশি খুঁজে পাবোই। তাহলে প্রসঙ্গ এখানে থেকে যায় যে দ্বন্দ্ব কি নিয়ে দ্বন্দ্ব, কেনই বা দ্বন্দ্ব, মানুষ কেন দ্বন্দ্ব করবে? ঘুম থেকে উঠে কিছু দ্বন্দ্ব করতে চলে যাবে? তাহলে দ্বন্দ্বটা কেন, এবং এই বস্তু বলতেই বা তিনি কি বুঝিয়েছেন? দেখো এখানে বস্তু বলতে মার্কস কিন্তু ইট পাথর বালি কিন্তু বলতে চাইছে না। তাহলে মার্কস এখানে বস্তু বলতে কি বলতে চাইছেন? মার্কস বলতে চাইছেন যে ব্যক্তি জীবনের নেসেসিটি, তাহলে তিনি প্রোডাকশন সিস্টেমকে বলতে চাইছেন। তিনি বলছেন যে ফার্স্ট হিস্টোরিক্যাল ফ্যাক্ট হচ্ছে কিন্তু প্রোডাকশন, উৎপাদন। অর্থাৎ মানুষ পৃথিবীতে এসছে, সে কিন্তু কোনো না কোনো উৎপাদন প্রেক্ষাপটের মধ্যে সংযুক্ত আছে। তাহলে এই যে উৎপাদন, মানুষ যে প্রোডাকশন সিস্টেমের মধ্যে ইনভলভ থাকে, মানুষ প্রতি মুহূর্তে কোনো না কোনো কাজ করে, তাহলে সেই কাজের মধ্যে দিয়ে সে কিছু পেতে চায়, এবং সেই চাওয়া পাওয়াটা হচ্ছে তার ব্যক্তিগত স্যাটিসফ্যাকশন। তাহলে এই যে চাওয়া পাওয়া, এই যে প্রোডাকশন, এই যে কাজের মধ্যে তার ডেডিকেশন বা ইনভলভমেন্ট, এটাকে তিনি কিন্তু বস্তুর অ্যাসপেক্টে দেখাচ্ছেন। তাহলে তিনি কি বলছেন, আমরা যদি এখানে পয়েন্টগুলোকে দেখি, সেকেন্ড পয়েন্টটা দেখলে বোঝা যাবে যে বস্তুবাদ অনুসারে এই জগৎকে সামগ্রিকভাবে বস্তু হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ সব জায়গায় তিনি কিন্তু এটা বস্তুকেন্দ্রিক নেসেসিটিকে দেখিয়েছেন। অর্থাৎ পিপল, হিউম্যান নিডস, ব্যক্তিগত চাহিদা, সেটা কোনো না কোনো বস্তুকেন্দ্রিক চাহিদা। বস্তুকেন্দ্রিক চাহিদা বলতে তার যে ফুড, তার যে নেসেসিটি, তার যে প্রয়োজন, সবকিছুকে তিনি বস্তুর অ্যাসপেক্টে দেখছেন, তিনি বস্তু হিসাবে দেখানোর চেষ্টা করছেন। এবং সেই জন্যই তিনি কিন্তু বারবার বলছেন যে সমাজ পরিবর্তনের সাথে সাথে ব্যক্তির কিন্তু চাহিদারও পরিবর্তন ঘটে। অর্থাৎ আজকে ব্যক্তি যা চাইছে, দুদিন পরে ব্যক্তি চা পাওয়ার মধ্যে পরিবর্তন করবে। মার্কস কিন্তু বারবার তার আলোচনায় বলছেন যে হিউম্যান নিডস কিন্তু কখনোই স্ট্যাটিক নয়। অর্থাৎ ব্যক্তির যে চাহিদা কখনোই শেষ হয়ে যায় না, সে যাই চায় তা পূরণ ঘটলে তখন তার নতুন চাহিদার প্রতি তার আবার নতুন করে ধারণা তৈরি হয়। অর্থাৎ ব্যক্তির যে চাহিদা, এটা কিন্তু সর্বদাই গতিশীল এবং পরিবর্তনশীল, এবং যত এটি পরিবর্তিত হয়েছে তত সেটা কিন্তু আরো জটিল হয়েছে। আর এই জটিল গতিশীল বস্তুগত জীবন পাওয়ার জন্য সবসময় মানুষ কি করছে?
মানুষ সবসময় কিন্তু স্ববিরোধের কথা মধ্যে দিয়ে তা পেতে চলেছে। তিনি বলছেন যে ব্যক্তি যা চাইছে, যা পেতে চাইছে সেটা কিন্তু সহজেই পাওয়া যায় না। অর্থাৎ ধরো কেউ প্রচুর টাকা পয়সা চাইছে, টাকা পয়সা চাইলে তো সে আর পাবে না। তাহলে কি করতে হবে? তাহলে তাকে উৎপাদন, তাকে যে শোষণ করছে বা তার যে নিডস ফুলফিল করার যে তার যে কোয়ালিটি ক্যাপাবিলিটি, এই সবকিছুর গুলো কিন্তু একটা একটার সঙ্গে লিঙ্ক হয়ে থাকে, তবেই তার তার ইকোনমিক স্যাটিসফ্যাকশন কে তুলে ধরবেন। তাহলে সেই জন্যই কিন্তু তিনি কি বলছেন, ডায়ালেকটিক্স এর কথা বলছেন। অর্থাৎ ব্যক্তি সবসময় কি করে, স্ববিরোধের মধ্যে আক্রান্ত থাকে। অর্থাৎ ব্যক্তি কোনো কিছু উপার্জন করে সেটা এমনি এমনি করে না, তাহলে সে শ্রম দেবে, তার বদলে উপার্জন করবে। তাহলে ধরো যে যে টিচার যে 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 ফ্যাকাল্টি ধরো যে পড়াচ্ছে, সে ধরো সে কি করছে, সে শ্রম দিচ্ছে, ঠিক আছে, তার মানে সে টিচিং প্রোভাইড করছে, তার বদলে সে কিন্তু মাসে কিন্তু তার স্যালারি ঢুকছে। তাহলে প্রত্যেকটা কাজের কিন্তু একটা আউটপুট আছে, তাহলে সেই আউটপুটের অ্যাসপেক্টটাকে কিন্তু তিনি দেখাতে চাইছেন। তাহলে ব্যক্তি সবসময় সমাজের মধ্যে স্ববিরোধের মধ্যে আছে, সে কোনো না কোনো কাজের মধ্যে ইনভলভ আছে, প্রোডাকশন সিস্টেমের মধ্যে ইনভলভ আছে। এই প্রোডাকশন সিস্টেমের মধ্যে থেকে এই ব্যক্তি কিন্তু তার নিডস, তার নেসেসিটি গুলোকে পূরণ করে থাকে। এবং তিনি বারবার বলছেন যে এই যে প্রোডাকশন সিস্টেম এবং এই যে ব্যক্তির যে চাহিদা এবং তার যে ইনভলভমেন্ট, এটা সব সময় পরিবর্তিত হয়, কখনো স্থির থাকে না। আজ থেকে 20 বছর আগে বা আজ থেকে ধরো 50 বছর আগে মানুষের যে জীবনশৈলী আর এখনকার জীবনশৈলী কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কাজের ধরন চেঞ্জ হয়ে গেছে, নিডস চেঞ্জ হয়ে গেছে, চাওয়া পাওয়ার মধ্যে অনেক পরিবর্তন এসছে। তাহলে পরিবর্তন কিন্তু কনস্ট্যান্ট, তিনি বলছেন এটাই হচ্ছে ধ্রুব সত্য, সব সময় কিন্তু পরিবর্তন হবেই। তিনি কি বলছেন, দ্বন্দ্বমূলক বস্তুবাদের মধ্যে দিয়েই সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটে। তাহলে এখানে দ্বন্দ্বমূলক বস্তুবাদ কেন? দেখো, বস্তুকে কেন্দ্র করে দ্বন্দ্ব। মার্কসকে যদি আমরা ভালো করে দেখি, মার্কসের যে লেখাপত্র পড়ি, এই দ্বন্দ্বমূলক বস্তুবাদে আলোচনায় তিনি বলছেন যে ব্যক্তির যে চাহিদা, সেই চাহিদার যে পরিপূরণ সমাজে কিন্তু এমনি এমনি ঘটে যায় না। তাহলে চাহিদার পরিপূরণ ঘটার জন্য কি লাগে, তাকে প্রোডাকশন করতে হয়, তার মানে উৎপাদন করতে হয়, কোনো না কোনো কাজে ইনভলভ থাকতে হয়। এবং এই কাজের ইনভলভমেন্টের মধ্যে দিয়েই দেখা যাচ্ছে যার হাতে অর্থ আছে, যে যার হাতে মালিকানা আছে, যার হাতে সম্পদ আছে, সে কি করছে, সে তার নিচু স্তরের শ্রেণীগুলোকে শোষণ করছে। তাহলে ক্যাপিটালিস্ট সোসাইটি প্রোলেতারিয়েটদের শোষণ করছে এবং এই শোষণের মধ্যে দিয়ে একটা শ্রেণী প্রফিট বানাচ্ছে আর একটা শ্রেণীকে ডিপ্রাইভ করা হচ্ছে। তাহলে এই যে প্রফিট আর ডিপ্রাইভের মধ্যে যে কন্ট্রাডিকশন থেকে যারা ডিপ্রাইভ হচ্ছে, মার্কস যাদেরকে প্রোলেতারিয়েট বলছে, আর যারা প্রফিট গেইন করছে, মার্কস তাদেরকে পুঁজিবাদের সমাজের অ্যাসপেক্টে বলছে বুর্জোয়া। তাহলে যারা প্রোলেতারিয়েট, যাদের হাতে নেই, তারা সবসময় কি চাইবে, তারা পেতে চাইবে। অর্থাৎ যার হাতে অর্থ নেই, যার হাতে সম্পদ নেই, যার হাতে তোমার ধন সম্পদ নেই, যার হাতে তোমার মেটেরিয়ালস নেই, গুডস নেই, সে কি চাইবে, সে যেটা পেতে চাইবে না। তাহলে পেতে চাইলেই তো এবার কাউকে বললেই তো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে না। তাহলে এটা কিভাবে পাবে, পেতে হবে কিন্তু সংগ্রামের মধ্যে দিয়ে পেতে হবে। মার্কস বলছে যে সংগ্রামের মধ্যে দিয়েই কিন্তু ব্যক্তি তার চাহিদাগুলোর পরিপূরণ ঘটাতে পারে। সুতরাং বস্তুর জন্য সংগ্রাম, সেই সংগ্রামের মধ্যে দিয়ে ব্যক্তি নিডস ফুলফিল হবে, চাহিদার পূরণ ঘটবে এবং সে তার মধ্যে আবার নতুন করে চাহিদা ডেভেলপমেন্ট হবে। তাহলে এইভাবেই কিন্তু সমাজের ধারাবাহিক পরিবর্তন করতেই থাকছে, করতেই থাকছে। দেখো পরের লাইনগুলোতে বলছে পরস্পর বিরোধী দুটো শক্তির সংঘাত জনিত প্রক্রিয়াকেই মার্কস কি বলছে, ডায়ালেকটিক্স। তাহলে একটু আগে আমরা যেদিন আলোচনা করছিলাম ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, তাহলে ডায়ালেকটিক বলতে কি বলছে, দুটো পরস্পর বিরোধী শক্তির মধ্যে দ্বন্দ্ব। পরস্পর বিরোধী মানে, পরস্পর বিরোধী মানে একে অপরের বিরোধ করছে। তাহলে এই যে একটু আগে বলছিলাম যে পুঁজিবাদী সমাজে দুটো গুরুত্বপূর্ণ শ্রেণীর কথা মার্কস বলছে, হ্যাভ আর হ্যাভ নটস। হ্যাভ হচ্ছে যাদের হাতে সমস্ত সম্পত্তির মালিকানা আছে, অর্থাৎ বুর্জোয়া। হ্যাভ নটস হচ্ছে যাদের হাতে সম্পত্তির মালিকানা নেই, যাদেরকে মার্কস বলছে প্রোলেতারিয়েট। তাহলে এই যে দুটো গোষ্ঠী, এই যে দুটো শ্রেণী,
এই দুটোর মধ্যে সংঘাত। যাদের হাতে অর্থ আছে সে চাইছে সমাজ যেমনটি আছে তেমনটি থাক, কিচ্ছু পরিবর্তনের প্রয়োজন নেই, কারণ এর মধ্যে দিয়ে আমার প্রফিট হচ্ছে। আর অন্য দল কি চাইছে, প্রোলেটারিয়েট কি চাইছে, সমাজ ব্যবস্থার পরিবর্তন। তাহলে তাদের হাতে যে ক্ষমতা নেই, সমাজ ব্যবস্থার পরিবর্তন হলে তাদের হাতে ক্ষমতা আসবে। এটাকেই মার্কস বলছেন যে দুটো পরস্পর বিরোধী শক্তির মধ্যে দ্বন্দ্ব, ডায়ালেকটিক্স। অর্থাৎ দুটো শক্তি সবসময় যেন একে অপরের কন্ট্রাডিকশনস। তাহলে এটাকে মার্কস বলছেন ডায়ালেকটিক্স। দেখো এই যে ডায়ালেকটিক্স এর কথা বলছেন, ভালো করে তুই দেখো, আমরা প্রথমেই যে পয়েন্টটা বললাম, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম। মেটেরিয়াল মানে বস্তুকে কেন্দ্র করে দ্বন্দ্ব। তাহলে বস্তুগত চাহিদা, চাওয়া পাওয়াকে কেন্দ্র করে দুটো পরস্পর বিরোধী শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব। অর্থাৎ এ একে দেখতে পায় না তো ওকে দেখতে পায় না, সেটা হচ্ছে পরস্পর বিরোধী। কিন্তু মার্কস যে এই শব্দটা কার কাছ থেকে ধার করেছিলেন? মার্কস এই শব্দটা ধার করেছিলেন হেগেলও কিন্তু জার্মান ভাববাদী দার্শনিক। কিন্তু মার্কস হেগেলের দ্বারা প্রভাবিত হলেও হেগেলের ধারণাকে পুরোপুরি গ্রহণ করেননি। তিনি কিভাবে গ্রহণ করেছেন? তিনি দেখছেন যে হেগেল যে তত্ত্বটা দিয়েছেন সেটা হচ্ছে দ্বন্দ্বমূলক ভাববাদ, কিন্তু মার্কস যে তত্ত্বটা দিচ্ছেন সেটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ। তাহলে এই যে ভাববাদের কথা হেগেল বলছে, ভাববাদ মানে, দেখো ভাববাদ মানে এখানে তিনি বলতে চাইছেন যে আমাদের কগনিশন, আমাদের মস্তিষ্কে যে চিন্তা ভাবনা, যে থট, তাহলে এই থট প্রসেসের মধ্যে দিয়েই কিন্তু বস্তু জগতের প্রতিফলন ঘটে। অর্থাৎ আমরা প্রথমে চিন্তা করি, সেই চিন্তার যে প্রতিফলন সেটাই হচ্ছে বস্তু। তাহলে এই যে চিন্তাধারার যে পরিবর্তন, এই চিন্তাধারার যে পরিবর্তনের কথা কিন্তু হেগেলের আলোচনার মধ্যে স্পষ্ট ফুটে উঠছে, যেটাকে হেগেল বলছে দ্বন্দ্বমূলক ভাববাদ। কিন্তু মার্কসের আলোচনায় যদি আমরা দেখি, মার্কস কিন্তু ভাববাদকে গ্রহণ করছেন না। মার্কস বলছে না, এইভাবে কিন্তু বস্তুর প্রতিফলন ঘটে না। তিনি বলছেন যে বস্তু থেকেই ভাবের প্রতিফলন ঘটে। অর্থাৎ বস্তু কেন্দ্রিক চিন্তা ভাবনা, একটা পরিকাঠামো, সেটা থেকেই আমাদের মনে কিন্তু চিন্তা ভাবনার উদয় বা বিকাশ ঘটে। অর্থাৎ বস্তু ব্যক্তির মনের মধ্যে নতুন নতুন চিন্তা ভাবনাকে নিয়ে আসতে সহায়তা করে। সেই জন্য মার্কসের আলোচনা হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ভাইস ভার্সা। হেগেলের আলোচনা কি হচ্ছে? হেগেল বলছে দ্বন্দ্বমূলক ভাববাদের কথা। তাহলে এই যে দ্বন্দ্বমূলক বস্তুবাদের কথা আমরা বলছিলাম, এই দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোচনায় আমরা কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ দেখে নেব, পয়েন্ট যেগুলো এসেনশিয়াল, এবং এগুলোকে কিন্তু মার্কস দান্দিকতার মূল নীতি বলছেন। অর্থাৎ যদি ডায়ালেকটিক্সের আমরা প্রিন্সিপাল গুলোকে মার্কসের তত্ত্বকে সামনে রেখে আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কস কতগুলো দান্দিকতার প্রিন্সিপালস এর কথা বলছেন। এই যে 5টা প্রিন্সিপাল বা নীতি, আমাদের কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এটা লিখতে হবে যে মার্কস দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোচনায় কি বলছেন, তার আলোচনার মধ্যে কোন বিষয়টা ফুটে উঠছে। তাহলে আমরা দেখে নেব প্রথম যে নীতিটা তিনি কি বলছেন। প্রথম নীতিটার মধ্যে বলছে প্রকৃতিগতভাবে প্রতিটি বস্তু ঘটনা পরস্পর সম্পর্কযুক্ত এবং পরস্পরের দ্বারা নিয়ন্ত্রিত। খুব সাধারণ কথা। অর্থাৎ সমাজে প্রতিটি বস্তু ও ঘটনা তিনি কি বলছেন যে পরস্পর সম্পর্কযুক্ত। কি রকম? দেখো সমাজে যদি আমরা ভালো করে দেখি, ধর ইকোনমি, অর্থ, অর্থ কিন্তু একা বিরাজ করে না। অর্থ দেখো সমস্ত বিষয়গুলোর সাথে সহসম্পর্কিত। অর্থ আছে বলে তুমি খাওয়ার ভরণ পোষণ করতে পারো, খাবার জিনিসপত্র কেনা, মুদিখানার জিনিসপত্র কেনা পসিবল হয় অর্থ থাকার দরুন। অর্থ আছে বলেই বাড়ি ঘর আছে যেখানে মানুষ বসবাস করে। অর্থ আছে বলেই শিক্ষা ব্যবস্থার প্রকৃত ফ্লো রয়েছে। ঠিক আছে, বইপত্র কেনা, নোটস পত্র, পেন, ব্যাগ, এগুলো কিনতে তো অর্থ লাগবে। তাহলে
দেখো অর্থ একা বিরাজ করছে না, আসলে সমস্ত জিনিসের সম্পর্ক রয়েছে। সেজন্য বলছে কি প্রতিটি বস্তু ও ঘটনার মধ্যে সম্পর্ক রয়েছে। কিন্তু দেখো এটা কেন বলছেন, তার কারণ তিনি বলছেন যে যদি একটা বস্তুতে পরিবর্তন হয় তাহলে কিন্তু সবকটাতেই পরিবর্তন হবে। অর্থ ব্যবস্থায় যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু সব ক্ষেত্রেই পরিবর্তন হবে। মানুষের কাছে যদি অর্থের ফ্লো বন্ধ হয়ে যায় বা ধরো অত্যাধিক ফ্লো চলে আসে, তাহলে তার জীবনশৈলীর মধ্যে কিন্তু আর পরিবর্তন আসবে। একটা ব্যক্তির ধরো ইনকাম হচ্ছে 40,000 টাকা, তার ধরো ইনকাম শুরু হয়ে গেলে ডবল 80,000 টাকা, তাহলে তার 80,000 টাকা যখন ইনকাম হবে তার লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন আসবে, তার জীবনশৈলী, তার ফুড হ্যাবিট, তার গ্যাজেটস, তার বুকস, বাড়িঘর, কার, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অর্থের একটা প্রভাব রয়েছে। সেজন্য বলছে প্রত্যেকটা বস্তু ও ঘটনার মধ্যে একটা রিলেশন রয়েছে এবং এই রিলেশনটা কি করে, এই রিলেশনটা ধারাবাহিকভাবে কিন্তু সমাজের মধ্যে অব্যাহত থাকে। এই যে ক্লাস, এই ক্লাসটা দেখো পসিবল তখনই হচ্ছে যখন আমি ইন ফ্রন্ট অফ ক্যামেরা বসে আছি, ক্যামেরার মধ্যে স্পিচ ডেলিভার করছি, তুমি আউটার সাইড অফ ক্যামেরা থেকে তুমি তোমার ফোন, ল্যাপটপ বা ট্যাবকে অ্যাক্সেস করে ক্লাসগুলোকে সঠিকভাবে জানতে পারছো। তার মানে তার মানে এই যে এখান থেকে কনভার্সেশনটা ওখানে পৌঁছাচ্ছে থ্রু ডিফারেন্ট মিডিয়াম, তাহলে সেই জন্য বলছে প্রত্যেকটা বস্তু ও ঘটনার মধ্যে কিন্তু একটা আন্তঃসম্পর্ক রয়েছে এবং যখনই একটাই পরিবর্তন হবে সবকটাতে পরিবর্তন হবে। সেকেন্ড পয়েন্টে দেখো বলছে বস্তু মাত্রই গতিশীল এবং পরিবর্তনশীল। গতিশীল এবং পরিবর্তনশীল মানে খুব বাস্তব কথা বলছেন, যে কোনো বস্তুই কিন্তু চিরকাল স্থায়ী থাকবে না বা একই রকম থাকবে না, এবং সেটা কিন্তু পরিবর্তিত হবে এবং যত পরিবর্তিত হবে সেটা সমাজের সাথে সাথে সরল থেকে আরো জটিল বাড়বে। একটা সময় ছিল সমাজের মধ্যে দেখো শপিং মল ছিল না, কিন্তু আজকে চারিদিকে শপিং মল। যত শপিং মল বাড়বে, যত ড্রেসের ক্ষেত্রে ভেরিয়েশনস আসবে, মানুষের স্টাইল অফ লিভিং পরিবর্তন হবে, বেশভূষায় পরিবর্তন আসবে। তাহলে সেই জন্যই বলছে বেশভূষায় যে পরিবর্তন, এই যে পরিবর্তন হচ্ছে গতিশীল। তাহলে গতিশীল জিনিসপত্রগুলো কিনতে বা কেনাকাটা করতে হলে কিন্তু অর্থ লেগেছে, মার্কেটে যেতে হয়েছে। তাহলে মার্কেট তোমাকে অনেক অপশনস দিয়েছে, ঠিক আছে, প্রচুর প্রচুর শপিং মল তোমাকে মাল্টিপল অপশনস দিচ্ছে। যত বেশি অপশনস দেবে তত কিন্তু কি হবে, মানুষের জীবনশৈলীর মধ্যে পরিবর্তন বাড়বে। সেই জন্যই বলছে যে বস্তু মাত্রই গতিশীল ও পরিবর্তনশীল। 3 নম্বর পয়েন্টে দেখো বলছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ অনুসারে বস্তু জগতে পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন সূচনা হয়। খুব এসেনশিয়াল একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন হয়। অর্থাৎ প্রথমে কোয়ান্টিটেটিভ চেঞ্জ, তারপরে কোয়ালিটেটিভ চেঞ্জ হবে। ধরো আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। ধরো তুমি চা করছো, চা, তাহলে চা করার সময় চায়ের মধ্যে আমি চিনি দেব বা সুগার কিউব দেব। তাহলে এই যে চিনি বা সুগার কিউব দিচ্ছি, ধরো 1 চামচ চিনি দিলাম, তার একটা স্বাদ পরিলক্ষিত হবে, গুণ, স্বাদ মানে তো গুণ। 2 চামচ চিনি দিলাম, সেক্ষেত্রে স্বাদের পরিবর্তন হবে। ভাইস ভার্স 3, 4, 5, 6, যত আমি চিনির পরিমাণ বাড়াবো তত কিন্তু স্বাদের পরিমাণের ক্ষেত্রে পরিবর্তন হবে। তার মানে গুণগত পরিবর্তনের ক্ষেত্রে চেঞ্জেস আসবে। এটাকেই দেখানো হচ্ছে যে পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন হবে। মার্কস যখন সমাজ কাঠামোর পরিবর্তনের কথা বলছেন তখন তিনি বলছেন যে কিভাবে পরিমাণগত পরিবর্তন গুণগত পরিবর্তন নিয়ে আসে। তারপরের পয়েন্টে দেখো বলছে প্রত্যেক বস্তু ঘটনার মধ্যে ঐক্য অন্তর্দ্বন্দ্ব একই সাথে বিরাজ করে। অর্থাৎ ইউনিটি অ্যান্ড স্ট্রাগল একসাথে, একই কয়েনে যেন এপিড ওপিড। ঐক্য অন্তর্দ্বন্দ্ব একই সাথে বিরাজ করে মানে
তো দেখো এর আগে একটা টপিক করলাম, বস্তু মাত্রই গতিশীল এবং পরিবর্তনশীল। তাহলে গতিশীল এবং পরিবর্তনশীল যখনই হবে, দেখো ততই কিন্তু সমাজের মধ্যে ঐক্য অন্তর্দ্বন্দ্ব বাড়বে। তার কারণ হচ্ছে কোনো বিষয়কে নিয়ে যে চাহিদা মানুষের মধ্যে পরিলক্ষিত হয়, সেই বিষয়গুলি কিন্তু সমাজ কাঠামোয় অঢেল নেই। প্রচুর প্রচুর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে মানুষের চাহিদা বাড়ছে, কিন্তু যোগান কম। যোগান কম হওয়া মানেই হচ্ছে দ্বন্দ্ব, কনফ্লিক্ট। কিন্তু মার্কস বলছে যে এই কনফ্লিক্টের যখনই হবে তখনই কিন্তু দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি করছে, সেখানে দ্বন্দ্ব নিয়ে আসছে। তাহলে এই যে দ্বন্দ্বের ফলেই দেখো তার পরের পরিস্থিতি কিন্তু আবার একটা স্থিতাবস্থায় চলে যায়। তাহলে ঐক্য আবার আসবে, কিন্তু একটা সময়ের পর আবার অন্তর্দ্বন্দ্ব হবে। তাহলে মার্কস যখন বেসিক্যালি শব্দটা বলছেন, যখন তিনি সমাজ কাঠামোর পরিবর্তনের কথা বলছেন, ধরো প্রিমিটিভ কমিউনিজম, তারপরে ধরো তোমার স্লেভ সোসাইটি, তারপরে কমিউনাল, তারপরে ধরো তোমার ফিউডাল সোসাইটি, তারপরে ক্যাপিটালিস্ট সোসাইটি, তারপরে ধরো সোশিয়ালিস্ট সোসাইটি। এই যে প্রত্যেকটা সমাজের কথা মার্কস বলছেন, একটা সমাজ থেকে অন্য সমাজে যাওয়া, এই অন্য সমাজে যাওয়ার মধ্যে কিন্তু ঐক্য আর অন্তর্দ্বন্দ্ব একসাথে কাজ করে। ঠিক আছে, দ্বন্দ্ব থেকেই একটা সমাজের পরিবর্তন ঘটে, পরিবর্তন হয়ে যে নতুন সমাজ গড়ে ওঠে, সেই সমাজের মধ্যে ঐক্য রয়েছে। তাহলে ঐক্য আর দ্বন্দ্ব তো একসাথে বিরাজ করছে। মার্কস দেখানোর চেষ্টা করছেন যে ঐক্য অন্তর্দ্বন্দ্ব একসাথে বিরাজ করে। তারপরে কি বলছে, পুরাতনের অবসানের মধ্যে দিয়ে নতুনের আবির্ভাব ঘটে। পুরাতনের অবসান ঘটছে, তার মানে যদি আমরা হেগেলের পয়েন্টটা যদি দেখি, হেগেল যেটাকে বলছে, ঠিক আছে, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস। মার্কস এটাকে বলছেন নেগেশন অফ নেগেশনস। অর্থাৎ তিনি বলছেন যে কোনো ছোট্ট জিনিস বা কোনো মতবাদ, কোনো প্রেক্ষাপট, কোনো দ্বন্দ্ব একটা সমাজকে পরিবর্তন করে দেবে বা একটা পরিস্থিতিকে পরিবর্তন করে দেবে। তারপরে যে নতুন পরিস্থিতি বা সমাজ গড়ে উঠবে, সেই সময় অনেক বেশি স্থায়ী, অনেক বেশি স্টেবল, ব্যক্তিগত জীবনে তার সুখ স্বাচ্ছন্দ্য বিভিন্ন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে এবং সেগুলোর পরিপূরণ ঘটাবে। কিন্তু এটাও চিরকাল স্থায়ী থাকবে না। মার্কস বলছেন যে এই সমাজের মধ্যে আবার দুটো শ্রেণী আসবে, তাদের মধ্যে দ্বন্দ্ব হবে, এবং দ্বন্দ্ব মানে কি, কনফ্লিক্ট হবে, এবং একটা শ্রেণী আরেকটা শ্রেণীকে হারিয়ে দেবে। তার মানে প্রোলেতারিয়েট, যার মানে যারা সর্বহারা শ্রেণী, সর্বহারা শ্রেণী পুঁজিবাদদের হারিয়ে দিয়ে তাদের জায়গা দখল করবে, তখন তারা তাদের সুযোগ সুবিধাগুলোর পরিপূরণ ঘটাবে। তাহলে এই যে নতুনের আবির্ভাব হচ্ছে, এই নতুনের আবির্ভাব বা পুরাতনের ধ্বংস, মার্কস বলছে এটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা চলতে থাকবে, কারণ এইভাবেই সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে, এবং কোনো একটা সময় আমরা কোথায় পৌঁছাবো, আমরা পৌঁছাবো সোশিয়ালিস্ট সমাজ, সমাজ কেন্দ্রিক সমাজ, যেখানে আর কোনো দ্বন্দ্ব বা ভেদাভেদ থাকবে না। দেখো মার্কসের এই যে আলোচনা, মার্কসের আলোচনার মধ্যে মার্কস বেসিক্যালি যে জিনিসটা বলতে চাইছেন, যে দ্বন্দ্ব কেন বলতে চাইছেন, দ্বন্দ্বের উদ্দেশ্য একটাই, যাতে সমাজ কাঠামোর মধ্যে স্থিতাবস্থা বজায় থাকে, সমাজটা স্টেবল হয়, মানুষ যেন কোনো সমস্যার মধ্যে না পড়ে, তার ব্যক্তিগত জীবন সুখের হয়। তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু মার্কস তার প্রিন্সিপালস এর আলোচনায় আনছেন। এই পাঁচটা জিনিসকে আমরা খুব ভালো করে দেখব। এগুলো হচ্ছে ডায়ালেকটিক্যাল প্রিন্সিপালস, এবং এর মধ্যে দিয়ে মার্কসের ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের তত্ত্ব কিন্তু প্রকৃত রূপ গ্রহণ করেছে। এরপরে আমরা চলে আসব দ্বন্দ্বমূলক বস্তুবাদের আইনের প্রয়োগ। তার মানে দেখো এখানে আমরা কত জিনিস দেখব, কি দেখব, এই যে মার্কস একটু আগে যেটা বলছিলাম, এই যে এখানে দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে নীতি, পাঁচটা নীতি, এর উপরে ভিত্তি করে মার্কস কি করছে, মার্কস পাঁচটা সমাজ কাঠামোয় এই দ্বন্দ্বের নীতির প্রেক্ষাপটটাকে দেখানোর চেষ্টা করছে। তাহলে মার্কসের আলোচনায় আমরা যে সমাজগুলো পাচ্ছি, প্রিমিটিভ কমিউনিজম, স্লেভ সোসাইটি, ফিউডাল, ক্যাপিটালিস্ট, আর একটা সোশিয়ালিস্ট। তাহলে প্রথম সমাজ কাঠামোটা আমরা দেখব প্রিমিটিভ কমিউনাল। প্রিমিটিভ শব্দের মধ্যে তোমরা বুঝতে পারবে, প্রিমিটিভ মানে কিন্তু এখানে
আদিম সমাজের কথা বলছে। তাহলে এই যে আদিম সমাজের কথা বলা হচ্ছে, প্রিমিটিভ কমিউনাল ফর্ম অফ সোসাইটি, এখানে বেসিক্যালি কি বলতে চাইছে, তিনি মার্কস বলছেন যে এটা হচ্ছে প্রথম সমাজ, অর্থাৎ আদিম সমাজটা হচ্ছে, প্রিমিটিভ কমিউনিজম হচ্ছে সেই সমাজ যেটা প্রথম তৈরি হয়েছে। এই সমাজে কিন্তু কি দেখলেন, মার্কস বলছেন যে এই যে সমাজ, এই সমাজে কিন্তু মানুষের মধ্যে খুব বেশি ভেদাভেদ ছিল না, অর্থাৎ এই যে দুটো শ্রেণীর কথা মার্কস বলছেন, হ্যাভ আর হ্যাভ নট, সেই সময় ছিল না। তাহলে প্রিমিটিভ কমিউনিজম কেমন ছিল, মার্কস দেখানোর চেষ্টা করছেন যে সেই সময় কিন্তু মানুষের জীবনধারা ছিল সহজ সরল, অর্থাৎ সকলে একই ধরনের কাজ করত, কমন, দুর্খেম পড়লে আমরা দেখবো কালেকটিভ কনসাইন্স বলতে, অর্থাৎ সকলেই একই ধরনের কাজ, প্রোডাকশন সিস্টেমটা একই, খুব বেশি ডিফারেন্সিয়েশন না থাকার ফলে মানুষের জীবন ছিল সহজ সরল। সেই সময়ে কোনো শ্রেণী বিভাজন কিন্তু ছিল না। মার্কস বলছে যেটুকু ছিল সেটা হচ্ছে কিন্তু এজ বা সেক্স গত, আর কিন্তু কোনো শ্রেণী বিভাজন সেখানে ছিল না। তাহলে এই যে প্রিমিটিভ কমিউনিজমের কথা মার্কস বলছেন, এই প্রিমিটিভ কমিউনিজমে কিন্তু আমরা কি দেখবো, এই প্রিমিটিভ কমিউনিজমে দেখছি যে যেহেতু কোনো শ্রেণী ছিল না, সেহেতু মানুষের জীবনযাত্রা সহজ সরল। কিন্তু মার্কস একটু আগেই বললো যে কোনো সমাজই কিন্তু চিরকাল স্থায়ী থাকবে না, অর্থাৎ সেই সমাজটা কিন্তু চিরকাল স্থায়ী ছিল না। আজ আমরা মার্কসের প্রেক্ষাপট থেকে যদি দেখি, সেটা হচ্ছে কিন্তু পুঁজিবাদী সমাজ কাটা, আমরা আসবো সেখানে। তার পরের সমাজটা কি বলছে মার্কস, স্লেভ সোসাইটি, দ্বন্দ্ব সমাজ। অর্থাৎ দেখো এই যে প্রিমিটিভ কমিউনিজম, এই সমাজটাই কিন্তু আস্তে আস্তে পরিবর্তন ঘটে, এবং এই সমাজটায় পরিবর্তন হয়ে একটা সময় কিন্তু রাজত্ব, এগুলোর কিন্তু বিকাশ ঘটে, যার ফলস্বরূপ আমরা দেখতে পাই কি, যার ফলস্বরূপ আমরা দেখতে পাই, দেখবে যে যুদ্ধে যারা, মার্কস বলছে তার আলোচনায়, মার্কস দাস ক্যাপিটালে বলছে, যুদ্ধে যারা হেরে যায়, এই হেরে যাওয়া ব্যক্তিবর্গকে কি করা হয়, এই হেরে যাওয়া ব্যক্তিবর্গকে দাসে পরিণত করা হয়। এই যে দাস ক্যাপিটালে মার্কস দেখানোর চেষ্টা করছেন যে হেরে যাওয়া ব্যক্তিবর্গকে দাসে পরিণত করা হলো। দাস মানে হচ্ছে কাদের বলা হয়, দাস তাদেরকেই বলা হয় যাদের ব্যক্তিগত নিজস্ব সম্পত্তি বলে কিছু নেই, ইভেন সেই ব্যক্তিটার নিজস্ব শরীরটাও কিন্তু তার নিজের নয়। এই যে দুর্বিষহ একটা পরিস্থিতি, দুর্বিষহ একটা অবস্থা মার্কসিজমের মধ্যে পরিলক্ষিত হয়। মার্কস দেখাচ্ছে যে স্লেভ সোসাইটিতে এইভাবে দুটো শ্রেণী গড়ে ওঠে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্লেভ আর হচ্ছে সার্ভস। তাহলে একজন হচ্ছে মালিক, ঠিক আছে, যাকে বলে হচ্ছে স্লেভ লর্ড, যারা, যার হাতে ক্ষমতা আছে, আর স্লেভ হচ্ছে যাদের হাতে কোনো ক্ষমতা নেই। তাহলে এই যে স্লেভ সোসাইটি কথা তিনি বলছেন, স্লেভ সোসাইটিতে আমরা কি দেখব, স্লেভ সোসাইটিতে দেখা যাচ্ছে যে যারা স্লেভ বা দাস, তাদেরকে আমরা কিভাবে দেখাচ্ছি আলোচনা করেছি। এই যে দাসের কথা যেটা আমরা বলছি, এই দাস একটা সময় আসবে তারা কিন্তু দাস মালিকদের বিরুদ্ধে বিদ্রোহের পথ বেছে নিচ্ছে, কারণ আলটিমেটলি তো তিনি ঘুরে ফিরে দ্বন্দ্বের কথাই বলছেন। তাহলে দাস সমাজের মানুষ সেই সময় যারা দাস মালিক ছিল তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, বিদ্রোহ ঘোষণা করে তাদের সমাজটাকে অ্যাকুয়ার করছে এবং পরিবর্তন করছে। তাহলে দাস সমাজে দুটো শ্রেণী, এই যেটাকে বলছিলেন না হ্যাভ আর হ্যাভ নটস, এই যে দুটো শ্রেণী প্রত্যেকটা সময় দেখা যায়, এক্সেপ্ট প্রিমিটিভ কমিউনাল আর এটা হচ্ছে সোশিয়ালি সোসাইটি, এই দুটো জায়গায় কেউ দেখা যায় না, কারণ সেই সময় মানুষের জীবনশৈলী একরকম অসম ছিল, একই রকম জীবনধারা, প্রত্যেকটা মানুষ সমাজ সম্বন্ধে, পরিবেশ সম্বন্ধে, তার জীবন সম্বন্ধে সচেতন। এই যে স্লেভ সোসাইটি, এই স্লেভ সোসাইটি দেখো হট করে কিন্তু এটারও পরিবর্তন হবে না। স্লেভ সোসাইটির পরিবর্তন আনতে গেলে কিন্তু কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। তাহলে স্লেভ সোসাইটি থেকে আমরা কোথায় যাব, মার্কস বলছেন যে দ্বন্দ্বের মধ্যে দিয়ে স্লেভ সোসাইটি পরিবর্তিত হয়ে আসবে ফিউডাল সোসাইটি। অর্থাৎ এই যে ফিউডাল ল, দেখো ফিউডাল শব্দ তোমরা পড়েছো, অর্থাৎ যাদেরকে বলা হয় যারা ভূমির মালিক। তাহলে যারা ভূমির মালিক,
বা ল্যান্ডলর্ড, এই ভূমির মালিক কাদেরকে শোষণ করছে? কৃষকদেরকে শোষণ করছে, যাদের হাতে জমির কোনো মালিকানা নেই। তাহলে এখানে হ্যাভস হচ্ছে যারা ভূমির মালিক, আর হ্যাভ নটস হচ্ছে কৃষকরা। মার্কস বলছে যে একটা সময় আসবে যখন কিন্তু এরা কৃষক সম্প্রদায়ের মানুষরা কিন্তু ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। এবং এটার আলোচনা প্রসঙ্গে মার্কস কিন্তু 18th সেঞ্চুরি এনলাইটমেন্টের কথা বলছেন, শিল্প বিপ্লবের কথা বলছেন। অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে যখন নতুন নতুন যন্ত্রপাতি উৎপাদন, ঠিক আছে, শুরু হয়ে গেল, সেই সময় কিন্তু যারা ফিউডাল লর্ড ছিল, ফিউডাল লর্ডরা কিন্তু সেই নতুন নতুন পলিসি ইমপ্লিমেন্ট করার বিরুদ্ধে কাজ করেছে, না ইমপ্লিমেন্ট করার প্রয়োজন নেই। তাহলে এই যে তারা যখন কিছু বিষয়কে সামনে রেখে দ্বন্দ্ব করে থাকে, তখনই কিন্তু তাকে বলা হয় যে ফিউডাল সোসাইটি এবার পরিবর্তন হবে। তাহলে ফিউডাল সোসাইটি থেকে মানুষ কোথায় আসছে? ফিউডাল সোসাইটি থেকে মানুষ আসছে ক্যাপিটালিস্ট সোসাইটিতে, পুঁজিবাদী সমাজ। খুব ইন্টারেস্টিংলি বলি, আমরা যে সমাজ এখন বসবাস করছি, মার্কসের মতে এটা হচ্ছে পুঁজিবাদী সমাজ। দেখো এখানে পুঁজিবাদী হচ্ছে পুঁজি মানে হাতে অর্থ আছে, তাই তো? মার্কস বলছে যে এই যে পুঁজিবাদী সমাজ কাঠামো, এখানেও দুটো শ্রেণী আছে। তাহলে ফিউডাল সোসাইটির এগেইনস্টে যখন দ্বন্দ্ব হচ্ছে, ঠিক আছে, ফিউডাল লর্ডের সাথে যখন কৃষকদের দ্বন্দ্ব হলো, সমাজ কাঠামো মানে ফিউডাল সোসাইটির পরিবর্তন হয়ে গড়ে উঠলো একটা নতুন সমাজ, যেটাকে বলছি ক্যাপিটালিস্ট সোসাইটি বা পুঁজিবাদী সমাজ। এই যে পুঁজিবাদী সমাজ, এই পুঁজিবাদী সমাজে আবার দুটো শ্রেণী আছে, হ্যাভ আর হ্যাভ নটস। কে হ্যাভ হচ্ছে কারা? হ্যাভ হচ্ছে যারা হচ্ছে তোমার একটু যেটা বলছিলাম বুর্জুয়া বা পুঁজিপতি, পুঁজিপতির যার হাতে সমস্ত অর্থ এবং অর্থের মালিকানা রয়েছে। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে সোশিয়ালিস্ট সোসাইটি। কিন্তু আমরা দেখে নেব পুঁজিবাদে আরেকটা শ্রেণীর কথা। পুঁজিবাদে যে আরেকটা শ্রেণী, সেই শ্রেণীটা কি? সেই শ্রেণীটা হচ্ছে কিন্তু প্রোলেতারিয়েট। তাহলে এখানে দ্বন্দ্বের মধ্যে আবার কারটা দ্বন্দ্ব দেখবো। দেখো দ্বন্দ্ব দেখবো এখানে পুঁজিবাদীর সাথে প্রোলেতারিয়েটের দ্বন্দ্ব। দেখো একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম, এই যে দেখো এখানে দেখো আছে প্রত্যেক বস্তুর মধ্যে ঐক্য অন্তর্দ্বন্দ্ব একসাথে বিরাজ করে, পুরাতনের অবসানের মধ্যে দিয়ে নতুনের আবির্ভাব ঘটে। তাহলে এই যে পুরাতনের অবসানের মধ্যে দিয়ে নতুনের আবির্ভাব ঘটছে, আজ আমরা যে ক্যাপিটালিস্ট সোসাইটিতে আছি, এটা তো এমনি এমনি চলে আসেনি। রাতে ঘুমালাম, সকালে ঘুম থেকে উঠে দেখছি আমরা ক্যাপিটালিস্ট সোসাইটিতে পৌঁছে গেছি, সমাজ কাঠামোটা নতুন হয়ে গেছে। এটা নয়। সমাজ কাঠামোর যে পরিবর্তন, এই পরিবর্তনের ধরনকে দেখাতে কিন্তু কার্ল মার্কস কিন্তু যে নীতিগুলোর কথা বলছে, যে নীতিগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে কি? নীতিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যেকটা সমাজই কিন্তু পরিবর্তনশীল, এবং প্রত্যেকটা সমাজ, যেটা বললাম প্রিমিটিভ কমিউনিজম বাদ দিয়ে, প্রত্যেকটা সমাজে দুটো করে শ্রেণী, হ্যাভ আর হ্যাভ নটস। তাদের মধ্যেকার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বই কিন্তু কি করছে? তাদের মধ্যেকার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বই সমাজ কাঠামোর মধ্যে পরিবর্তন নিয়ে আসছে। তাহলে আমরা দেখলাম কি? স্লেভ সোসাইটি, দাস মালিক আর দাসদের মধ্যে দ্বন্দ্ব। ফিউডাল সোসাইটি, ফিউডাল সোসাইটিতে কি দিলাম? ফিউডাল লর্ড আর যারা ফার্মার, তাদের মধ্যে দ্বন্দ্ব। 3 নম্বর হচ্ছে ক্যাপিটাল সোসাইটি, ক্যাপিটাল সোসাইটিতে কাদের দ্বন্দ্ব দেখছি? ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদ বা বুর্জুয়া, তার সাথে কাদের? তার সাথে হচ্ছে প্রোলেতারিয়েট বা সর্বহারা বা শ্রমিকদের দ্বন্দ্ব। মার্কস বলছে যে এই তিনটে শ্রেণী, এই তিনটে শ্রেণীর মধ্যেই আমরা হ্যাভ আর হ্যাভ নটস পাবো, একজনের কাছে আছে, একজনের কাছে নেই। এবং মার্কস লাস্টে যে সমাজ কাঠামোর কথা, যদিও মার্কস মধ্যবর্তী আর অনেক শ্রেণীর কথা বলেছেন, কিন্তু তার আলোচনার প্রেক্ষাপট এখানে খুব বেশি রিলেভেন্ট, পরে যখন আলোচনা করবো সেটা নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা দেখবো যে তার পরের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে সোশিয়ালিস্ট সোসাইটি। মার্কস বলছে যে এই যে সোশিয়ালিস্ট সোসাইটি, এই সোশিয়ালিস্ট সোসাইটির মধ্যেই কিন্তু সমস্ত বঞ্চনা বিভেদের অবসান ঘটবে। তাহলে এই যে সমস্ত বঞ্চনা ও বিবেকের যে তোমার যে বঞ্চনামূলক পরিস্থিতির যে অবসান, সেই অবসান ঘটে কি সমাজ তৈরি হবে?
সেটা হচ্ছে সমাজবাদী সমাজ। যে সমাজবাদী সমাজে আমরা কি দেখব? সমাজবাদী সমাজে আমরা দেখব যে যে আর কোন শ্রেণী বিভাজন নেই। মার্ক্সের আলোচনায় শ্রেণী বিভাজনের মূল বিষয়বস্তুর কথা বলছে মার্ক্স। তাহলে এই যে প্রত্যেকটা সমাজ কাঠামোয় দুটো শ্রেণী বা আরো মধ্যবর্তী যে শ্রেণী রয়েছে তাদের মধ্যে যে বিভাজন রয়েছে, এই বিভাজনগুলো আর থাকবে না কোথায়? সোশিয়ালি সোসাইটিতে। এবং এখানে তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা কি? সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। ঠিক আছে? তার মানে এই যে কমিউনিস্ট পার্টি আমরা নাম শুনেছি দেখবে, ঠিক আছে? সিপিআইএম যেটাকে আমরা বলি, কমিউনিস্ট পার্টি অফ মার্ক্সবাদ। তাহলে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পুঁজিবাদী সমাজের অবসান ঘটবে এবং গড়ে উঠবে একটা নতুন শ্রেণী। সেই শ্রেণীটাকে বলা হচ্ছে কি? সোশিয়ালিস্ট সোসাইটি। এরপরে আমরা দেখে নেব মার্ক্সের, দেখো এখানে একটা জিনিস দেখো, মার্ক্স এখানে যে ফিউডাল সোসাইটি, ক্যাপিটালিস্ট সোসাইটি, সোশিয়ালিস্ট সোসাইটি বা স্লেভ সোসাইটি এগুলো বলছেন, এগুলোর অ্যাসপেক্টকে কেন্দ্র করে মার্ক্স কিন্তু আরো কতগুলো শ্রেণীবিভাগ করেছেন, এখানে পাবো। প্রথমটা কি বলছে? এশিয়াটিক মোড অফ প্রোডাকশন। তারপরটা কি বলছে? এনশিয়েন্ট মোড অফ প্রোডাকশন। দেখো উৎপাদন পদ্ধতি, বারবার প্রত্যেকটা জায়গায় তুমি একটা জিনিস পাবে, এটা হচ্ছে মোড অফ প্রোডাকশনস। তাহলে তোমরা যে এই যে মোড অফ প্রোডাকশন পাচ্ছ, এই মোড অফ প্রোডাকশনস মানেই হচ্ছে উৎপাদন। অর্থাৎ মানুষের কাছে প্রথম কাজই হচ্ছে কি? টু প্রোডিউস, উৎপাদন করা। তাহলে এই উৎপাদনকে সামনে রেখেই কিন্তু সমাজ ব্যবস্থার প্রকৃতি, পরিধি বা চিত্র ফুটে উঠেছে। তাহলে প্রথমটা কি বলা হচ্ছে? প্রথমটা বলছে এশিয়াটিক মোড অফ প্রোডাকশন। এশিয়াটিক মোড অফ প্রোডাকশন মানে হচ্ছে, দেখো এশিয়া, এশিয়া মহাদেশ, তো এশিয়া মহাদেশ মানে হচ্ছে ইন্ডিয়াকে বোঝানো হচ্ছে। তাহলে এশিয়া কন্টিনেন্টের যে মানুষজন, সেখানকার যে উৎপাদন পদ্ধতি তিনি বলছেন, ছোট করে আলোচনা করে নি, যে এশিয়াটিক মোড অফ প্রোডাকশন তিনি বলছেন যে এখানকার মধ্যে কিন্তু ব্যক্তিগত মালিকানা ছিল না। মার্ক্স যে সময় লিখছেন তিনি দেখছেন যে সেই সময় কিন্তু ভারতীয় সমাজে ব্যক্তিগত মালিকানা ছিল না, ছিল যৌথ মালিকানা। আর এই যৌথ মালিকানার মধ্যে তারা প্রত্যেকে কিন্তু সোশ্যাল ভ্যালুজ গুলোকে প্রিচ করে, মেনে নিয়েছে, একটা হায়ারার্কিক্যাল অর্ডার কে মেনে নিয়েছে। সেই সময় প্রেক্ষাপটে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের যে বিভাজন, সেই বিভাজনকে কেন্দ্র করে অকুপেশন বা প্রোডাকশন, এটা কিন্তু মানুষ মেনে নিচ্ছে। তাহলে মেনে নেওয়ার ফলে সেই সমাজে কিন্তু পরিবর্তন হয়নি, স্ট্যাটিক প্রকৃতি ছিল। তারপরে কি বলছেন তিনি? অ্যানশিয়েন্ট মোড অফ প্রোডাকশন। এই যে এনশিয়েন্ট মোড অফ প্রোডাকশন, এটা আলোচনা করছেন তিনি কিন্তু স্লেভ সোসাইটির প্রেক্ষাপট ধরে। তাহলে এই যে স্লেভ সোসাইটি, স্লেভ সোসাইটির ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে সেখানে দুটো করে শ্রেণী রয়েছে। এবং এই দুটো শ্রেণী হচ্ছে কি? হ্যাভ আর হ্যাভ নটস। এই দুটো শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব এবং উৎপাদন কেন্দ্রিক যে দ্বন্দ্ব, সেটাকে তিনি বলতে চাইছেন অ্যানশিয়েন্ট। ফিউডাল মোড অফ প্রোডাকশন, যেটাকে বললাম, ফিউডাল মোড অফ প্রোডাকশন হচ্ছে যে ফিউডাল লর্ড আর ফার্মারদের মধ্যে। তাহলে ফিউডাল লর্ড আর ফার্মারদের মধ্যে দ্বন্দ্ব কি নিয়ে? মোড অফ প্রোডাকশন নিয়ে। তারপরে দেখো লাস্ট পয়েন্টটা বলছি ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন। ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা কি দেখব? যে প্রোডাকশন সিস্টেমটা কাকে নিয়ে? বুর্জোয়া প্রোলেতারিয়াতদের নিয়ে। এইভাবে আমাদেরকে কিন্তু ডিফারেন্সিয়েশনটা করে নিতে হবে। চারটে কি কি? এশিয়াটিক মোড অফ প্রোডাকশন, এনশিয়েন্ট মোড অফ প্রোডাকশন, ফিউডাল মোড অফ প্রোডাকশন, আর হচ্ছে ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন। এরপরে দেখো যে পয়েন্টটা আসছে, এটা পয়েন্ট হচ্ছে বিপ্লব। এই যে বিপ্লব, বিপ্লব মানে কি? দেখো এখানে দু তিনটে জিনিস মাথায় রাখি। কি বলছে? শ্রেণী বিভক্ত সমাজ। তার মানে সেই সমাজে কথা বলছেন যেগুলো শ্রেণী আছে, অর্থাৎ সমাজের মধ্যে ক্লাস বিরাজ করে। তাহলে যদি আমরা দেখি এর আগের তিনটে সমাজ যদি দেখি, তাহলে কোনটার মধ্যে পাবো? স্লেভ, ফিউডাল আর ক্যাপিটালিজম। এখানে আমরা কি পাবো? এখানে শ্রেণী পাবো। এবং শ্রেণীগুলোর মধ্যে বিভাজন কেন রয়েছে? একটা শ্রেণী আর একটা অন্য শ্রেণীর স্বার্থের মধ্যে পার্থক্য রয়েছে।
অর্থাৎ মালিক পক্ষ সবসময় চাই প্রফিট গেইন করতে, কিন্তু শ্রমিক পক্ষ কিন্তু কিছু টাকায় প্রফিট নেই। ঠিক আছে, তাহলে এই যে জিনিসপত্রগুলো, এই যে পরস্পর বিরোধী শ্রেণী স্বার্থ, সেখান থেকে কিন্তু বিপ্লব বা দ্বন্দ্বের সৃষ্টি হয়। মার্কস কিন্তু তার আলোচনায় দ্বন্দ্বের কথা বলছেন। মার্কস বলছেন যে দ্বন্দ্বই কিন্তু সমাজ কাঠামোর চালিকা শক্তি। এই দ্বন্দ্বের মধ্যে দিয়েই সমাজ ব্যবস্থা কিন্তু বিস্তর পরিবর্তন ঘটবে। সেই জন্য তিনি বলছেন যে শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থায় প্রতিক্রিয়াশীল শ্রেণী স্বার্থের বিরুদ্ধে প্রগতিশীল শ্রেণীর স্বার্থে সমাজ ব্যবস্থার মৌলিক পরিবর্তন হলো বিপ্লব। তো মার্কসের তত্ত্ব আলোচনা করতে গিয়ে যে জিনিসগুলো মাথায় রাখবে সেগুলো কিন্তু ডেফিনেশন। মার্কস কিন্তু প্রত্যেকটা জিনিসের পেছনে কিছু স্পেসিফিক ডেফিনেশন আর কিছু স্পেসিফিক কোটেশন দিয়েছেন। এক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, আমাদের কাছে এগুলো কিন্তু দেখে নিতে হবে এবং বিপ্লবের প্রেক্ষাপটে সেগুলো কিভাবে প্রাসঙ্গিক বুঝতে হবে। আমরা পরের টপিকতে আসব, শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম। তাহলে আমরা জাস্ট একটু প্রথম দিকে টপিকটাকে একটু সামারি করে নিই। তাহলে প্রথমে আমরা জানলাম কি দ্বন্দ্বমূলক বস্তুবাদ কাকে বলে। মার্কস তার আলোচনাকে হেগেলের থেকে আলোচনা থেকে পৃথক করেছেন। হেগেলের আলোচনা হচ্ছে দ্বন্দ্বমূলক ভাববাদ। মার্কস দান্ডিকতা আলোচনা প্রসঙ্গে 5টি নীতির কথা বলেছেন। প্রতিটি বস্তু ও ঘটনা পরস্পর সম্পর্কযুক্ত এবং নিয়ন্ত্রিত হয় নির্ভরশীল। সেকেন্ড, বস্তু মাত্রই গতিশীল ও পরিবর্তনশীল। থার্ড, দ্বন্দ্বমূলক বস্তুবাদ অনুসারে বস্তু জগতের পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তনের সূচনা হয়। অর্থাৎ পরিমাণ বাড়ালে গুণের মধ্যেও পরিবর্তন আসবে। ফিফথ কি, প্রত্যেক বস্তু ও ঘটনার মধ্যে ঐক্য অন্তর্দ্বন্দ্ব একসাথে বিরাজ করে। অর্থাৎ দুটো জিনিসের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন নেই, দুটো কিন্তু একসাথে কাজ করে। ঐক্য যেভাবে কাজ করে আর এদিকে কাজ করছে কি ঐক্য সাথে সাথে অন্তর্দ্বন্দ্ব, দ্বন্দ্ব। তাহলে দুটো জিনিসই কিন্তু কাজ করে। এর পরের টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শ্রেণী ও শ্রেণী সংগ্রাম। দেখো মার্কসের আলোচনায় প্রথম থেকেই শ্রেণী শব্দটা বারবার কিন্তু ব্যবহৃত হয়েছে। তুমি যদি খুব ভালো করে দেখো তার দাস ক্যাপিটাল গ্রন্থে, ঠিক আছে, মার্কস কিন্তু বারবার শ্রেণী শব্দটা ব্যবহার করেছে। তার তৃতীয় অনুচ্ছেদে তিনি কিন্তু শ্রেণী সম্বন্ধে বলছে, যদি কিন্তু মার্কস খুব প্রপারলি শ্রেণীর কিন্তু স্পেসিফিক ডেফিনিশন দিয়ে যায়নি, কিন্তু শ্রেণী শব্দটা দিয়ে কিন্তু বারবার ব্যবহার করেছেন এবং দেখানোর চেষ্টা করেছেন যে প্রত্যেকটা সমাজে যেহেতু শ্রেণী অনেক আছে, তার মানে সমাজটার মধ্যে বিভাজন রয়েছে, খণ্ডিত সমাজ যেটাকে বলা যায়। তাহলে এই যে বিভাজন, এই বিভাজনের অ্যাসপেক্ট এবং সেগুলোকে মিলিয়ে দেওয়ার জন্যই তো মার্কসের আলোচনা সংগ্রামের বিষয়বস্তু তাৎপর্যপূর্ণ। আর এই যে মার্কসের যে শ্রেণী, মার্কসের শ্রেণী সংগ্রামের আলোচনা প্রসঙ্গে আমরা 3টে উৎস দেখে নেব। কি কি 3টে শ্রেণী কিভাবে দেখব? সাধারণ শিশু শ্রমিক, মালিক বা যাদের আয়ের প্রাধান্য প্রধান উৎস শ্রম। আর কি দেখব? মার্কস সামাজিক শ্রেণী আলোচনা প্রসঙ্গে 3টি উৎসের কথা বলছেন। কি কি? সাধারণ শিশু শ্রমিক, মালিক বা শ্রমিক যাদের আয়ের প্রধান উৎস শ্রম। অর্থাৎ তিনি প্রথম যে পয়েন্টটার কথা বলছেন সেটা বলছে যে শ্রমিক শ্রেণীর সম্প্রদায় যাদের মূল লক্ষ্যই হচ্ছে শ্রম, অর্থাৎ তারা শ্রমকে দিয়ে সেখান থেকে অর্থ উপার্জন করে, ওয়েজ যেটা বলে ওয়েজ লেবার। তাহলে ধরো এই যে ওয়েজ, এই যারা শ্রম দিচ্ছে, তাহলে কি দেখলাম আমরা শ্রমশক্তি। তাহলে এই যে মালিক এবং শ্রমিক, এই দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। মালিককে শ্রম দিচ্ছে শ্রমিক, বা কোনো জিনিস উৎপাদন করার ক্ষেত্রে সে শ্রম বিনিময় করছে, তার বদলে মালিক তাকে কি দিচ্ছে? অর্থ প্রদান করছে বা মাইনে প্রদান করছে। তাহলে এইভাবে কিন্তু সমাজ কাঠামোয়
শ্রেণী পরিকাঠামোর দিকটি কিন্তু মার্কস বারবার তুলছে। আমরা কি পেলাম? একটা হচ্ছে মালিক শ্রেণী বা বুর্জোয়া, আর একটা হচ্ছে প্রোলেতারিয়েট বা সরবরাহ শ্রেণী। তারপরে কি বলছে? পুঁজির মালিক বা পুঁজিপতি যাদের আয়ের প্রধান উৎস মুনাফা বা উদ্বৃত্ত। তাহলে মালিক পক্ষ কি চাইছে? মালিক পক্ষ সবসময় চাইছে মুনাফা চাইছে, যাতে সে সেখান থেকে অনেক বেশি কিছু পেতে পারে। ধরো একটা ব্যক্তির মান্থলি স্যালারি হচ্ছে 10,000 টাকা, সে প্রতিদিন অফিসে ধরো 4 ঘন্টা কাজ করে, তাকে তুমি কিন্তু বাই ভার্চু বা তোমার কাজের প্রেশার রিলিজ করার জন্য দুটো অর্ডিনারি ফোনকে চেয়ে নেবে। তাহলে আমরা কি দেখবো? পুঁজির মালিক বা পুঁজিপতি যাদের আয়ের প্রধান উৎস হলো মুনাফা বা উদ্বৃত্ত মূল্য। তাহলে দেখো, শ্রেণীর কখনোই কিন্তু একে অপর থেকে মিশে যাচ্ছে না, কারণ যারা পুঁজিপতি তাদের কাছে মুনাফা আছে, উদ্বৃত্ত আছে, সেই মুনাফাকে সে কাজে লাগিয়ে আরো আরো অর্থ উপার্জন করছে এবং শ্রেণীগত বিভাজনটা স্পষ্ট, পোলারাইজড হচ্ছে। তাহলে দুটো শ্রেণী স্পষ্ট একে অপরের দিকে বিভাজিত। যদি পিরামিডাল স্ট্রাকচার দেখি, তাহলে উপরে আছে বুর্জোয়াইজ, নিচে হচ্ছে প্রোলেতারিয়েট। আর যারা মধ্যবর্তী শ্রেণী যারা আছে, তারা তাদের সুবিধায় কেন্দ্র করে ইদার উপরে শিফট করছে বা নিচে পৌঁছে যাচ্ছে। মার্কস এটাকে বলছে পোলারাইজেশন অফ ক্লাস। তারপরে কি বলছে? জমির মালিক যাদের আয়ের প্রধান উৎস হলো জমির ভাড়া। অর্থাৎ জমির যারা মালিক, তারা কিন্তু সবাই চাষবাস না করতে পারলেও জমিটাকে ভাড়া দিয়ে দেয়, তাকে ভাড়া দিবি, সে কিন্তু এটাকে ঠিকঠাক। তার মানে জমির কি দেখলাম আমরা? জমির মালিক যাদের আয়ের প্রধান উৎস জমির ভাড়া। তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে যে শ্রমিক তার শ্রম বিনিময় করছে, তার নিজস্ব কিন্তু জমি নেই বা নিজস্ব ফ্যাক্টরি নেই। তাহলে যার ফ্যাক্টরি আছে, তার আন্ডারে শ্রমিক কাজ করছে, সে সারাদিনে 7 ঘন্টা সময় দেওয়ার দরুন তাকে ওয়েজ দেওয়া হলো। সেজন্য বলছে জমির মালিকের কাছে মালিক আর শ্রমিক এই দুটোর মধ্যে স্পষ্ট বিভাজন রয়েছে। এবং এইভাবে কিন্তু মার্কস শ্রেণীর কথা বারবার বলছেন যে প্রত্যেকটা সমাজ কাঠামোয় কিন্তু শ্রেণী কিভাবে ব্যক্তি জীবনের উপরে প্রভাব ফেলে, এবং এইভাবে শ্রেণীগুলো আরেকটা শ্রেণী থেকে পৃথক হয়ে যায়, কারণ তাদের মধ্যে একটা স্পষ্ট বিভাজন রয়েছে। কারোর হাতে মুনাফা বেশি রয়েছে, কারোর হাতে অর্থনীতি বেশি রয়েছে, কারোর হাতে সেগুলো কিচ্ছু নেই। তাহলে সে ওয়েজের বিনিময়ে কাজ করছে। আর কি দেখবো? আধুনিক পুঁজিবাদী সমাজে শ্রেণী কাঠামো 3টি প্রধান উৎসের সমন্বয়ে গঠিত: বেতনভোগী শ্রমিক, পুঁজিপতি ও জমির মালিক। এই বেতনভোগী শ্রমিক এই কথাটা কেন মার্কস বলছেন? দেখো কোথায় বলছেন, দেখো প্রিমিটিভে নয়, আধুনিক সমাজে। বেতনভোগী শ্রমিক কারা? বেতনভোগী শ্রমিক হচ্ছে যারা যাদের কাজের জন্য বেতন পায়। মানে কি রকম? যেমন ধরো এখানে আধুনিক সমাজে শুধুমাত্র কিন্তু শ্রমিক আর মালিক নেই, আধুনিক সমাজে প্রচুর মধ্যবর্তী শ্রেণী আছে, যাদেরকে প্রফেশনাল ক্লাস বলে একটা শ্রেণী আছে, যারা টিচার্স, লয়ার, সম্মানী। তাহলে এরা প্রত্যেকেই কি? এরা প্রত্যেকেই হচ্ছে কিন্তু বেতনভোগী। তার মানে কি? এরা প্রত্যেকেই কিন্তু তাদের কাজের জন্য নির্দিষ্ট বেতন পেয়ে থাকে। আর কি? পুঁজিপতি। পুঁজিপতি মানেই হচ্ছে জমির মালিক, যাদের মালিকানা যাদের আছে, ঠিক আছে? তাহলে আর কি? পুঁজিপতি। আরটা কি? জমির মালিক। তাহলে এই যে ধরো বেতনভোগী শ্রমিক, এই বেতনভোগী শ্রমিককে কি করছে পুঁজিপতিরা? তাদের কাজে লাগাচ্ছে। তাহলে আমরা কি দেখবো? দেখো শ্রেণী সংগ্রাম কিন্তু সবসময়, শ্রেণী সংগ্রাম সবসময় দুটো বিষয় জিনিস মাথায় রাখতে হবে: শ্রেণীগত বিভাজন, সরি, আর কি দেখবো? শ্রেণীগত বিভাজন, আর দেখবো যে দুটো শ্রেণীর মধ্যে কনফ্লিক্ট। যারা সমস্ত প্রফিট নিচ্ছে, যারা কিছুই পাচ্ছে না, যারা পাচ্ছে না তারা পেতে চাইছে। তাহলে শ্রমিক মালিকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে এবং সেই সমাজ কাঠামোটার পরিবর্তন করতে চাইছে। আমরা দেখো যেটা আগে প্রথম থেকে আলোচনা করছিলাম যে শব্দ দুটো হ্যাভস আর হ্যাভস নট এখানে আমরা পাবো।
বৃহত্তর স্তরে সমাজকে দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, হ্যাভস আর হচ্ছে হ্যাভ নটস। হ্যাভস কারা? যাদের হাতে জমি অথবা পুঁজির মালিক বা যাদের হাতে জমির মালিকানা রয়েছে বা সম্পদ রয়েছে। আর হ্যাভ নট কারা? যাদের হাতে শ্রম শক্তি ছাড়া কিছুই নেই, অর্থাৎ ব্যক্তিটা সেটা শ্রমটুকু দিতে জানে। সে 7 ঘন্টা কাজ করবে, তাহলে 7 ঘন্টা সে লেবার দিবে, লেবারটা হচ্ছে তার নিজের, লেবার দেওয়ার জন্য সে মালিকের কাছ থেকে একটা অর্থ পাবে, এটা হচ্ছে হ্যাভ নটস। এরপরে দেখো, চলে এসো মার্কস। এই যে এতক্ষণ ধরে আমরা শ্রেণীর কথা বলছিলাম, এটাকে প্রথম থেকে বলছেন, দেখো মার্কস কিন্তু শ্রেণীর, এখানে আমরা বলছিলাম মার্কস কিন্তু শ্রেণীর কিন্তু কোনো স্পেসিফিক সংজ্ঞা দেন, ডেফিনিশন দেননি, কিন্তু বহুবার শ্রেণী শব্দটাকে ব্যবহার করেছেন, আলোচনা করেছেন। তো আমরা কি দেখব? তাহলে মার্কসের যে সামাজিক শ্রেণী, এই শ্রেণীকে তিনি কিন্তু কোথায় বা কি অ্যাসপেক্টে দেখাচ্ছেন? এই শ্রেণীকে তিনি দেখাচ্ছেন কিন্তু প্রোডাকশন সিস্টেমের অ্যাসপেক্টে। তাহলে প্রোডাকশন সিস্টেম বা উৎপাদন ব্যবস্থার উপরে ভিত্তি করে কিন্তু শ্রেণী পরিকাঠামো গড়ে ওঠে। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, উৎপাদন ব্যবস্থাকে পরিচালনা করার যে ক্ষমতা একজনের হাতে আছে। আর এই উৎপাদন ব্যবস্থা বা উৎপাদন ক্ষেত্রে যারা কাজ করছে তারা হচ্ছে এক ধরনের শ্রেণী। তাহলে দুটো করে শ্রেণী মার্কস সবসময় দেখাচ্ছেন যে কম বেশি প্রত্যেকটা সমাজেই আছে। এবং এই ক্ষেত্রে তিনটে কোন কোন সমাজের কথা বললাম? স্লেভ সোসাইটি, ফিউডাল, আরটা হচ্ছে ক্যাপিটালিস্ট, যেখানে দুটো করে শ্রেণী সবসময় আছে এবং এদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কনফ্লিক্ট বা আন্দোলন বা বিপ্লব কি করছে? এদের যে বিপ্লব তাদেরকে তাদের মধ্যেকার সমস্ত সমাজ কাঠামোর পরিবর্তন করে নতুন সমাজ নিয়ে আসছে। তাহলে এখানে আমরা দেখবো কি, এখানে আমরা শ্রেণীগুলোকে দুটো দিক থেকে দেখবো, একটা হচ্ছে অবজেক্টিভ আর একটা হচ্ছে সাবজেক্টিভ। অবজেক্টিভ এন্ড সাবজেক্টিভ ক্রাইটেরিয়া আমরা দেখে নেব। অর্থাৎ অবজেক্টিভ মানে কি? অবজেক্টিভ মানে হচ্ছে যখন ব্যক্তির যে চেতনা, এই চেতনার মধ্যে যুক্তিগত দিক বেশি। অর্থাৎ মার্কস যেটাকে তিনি বলছেন ক্লাস ইন ইটসেলফ, অর্থাৎ ব্যক্তি এটা বুঝতে পারছে যে সে একটা শ্রেণীতে বিলং করে, কারণ তার অপোজিট একটা শ্রেণী রয়েছে, সেটা সে নয় বা সে সেখানে থাকে না, বা সেটা সেই বৈশিষ্ট্যগুলো তার নেই। অর্থাৎ মালিক সে নয়, কারণ সে জানে যে সে শ্রম বিক্রি করে মালিক কাছ থেকে অর্থ পায়। অর্থাৎ সে কখনো ফ্যাক্টরিটাকে নিজের বলতে পারে না, এবং সে বুঝতে পারে যে ফ্যাক্টরিটা যার, সে মালিক, সেটা শ্রেণী। দিস কল অবজেক্টিভ। কারণ সে শুধুমাত্র নিজের সম্বন্ধেটুকু বুঝেছে যে সে একটা শ্রেণীতে বিলং করে। এটা তখনই সাবজেক্টিভ হয়ে যাবে যখন সে এটা দেখবে যে এই শ্রেণীগুলোর মধ্যে যারা বিলং করছে বা আছি, এরকম আমরা বহু মানুষ আছি, আমরা প্রত্যেকেই কিন্তু শ্রম দিয়ে তার ওয়েজ পাচ্ছি। অর্থাৎ কোথাও না কোথাও তারা আর একটা যে শ্রেণী বা সমাজে এরকম প্রচুর শ্রেণী রয়েছে যারা শোষিত হচ্ছে কোন একটা নির্দিষ্ট শ্রেণীর দ্বারা, এইটা সে বুঝতে শিখছে। এটাকে মার্কস বলছে ক্লাস ফর ইটসেলফ। ফর মানে হচ্ছে আদার্স, অর্থাৎ যখন আমরা প্রত্যেকেই ফিল করছি যে উই আর ডিপ্রাইভড, মালিক আমাদেরকে শোষণ করিয়ে, আমাদেরকে ওভারটাইম দিয়ে বা উদ্বৃত্তটাকে নিজেদের পকেটস্থ করছে, নিজে সেটাকে প্রফিট হিসেবে গ্রহণ করতে, তার মধ্যে এদিকে একটা কিছুও আমাদের আমাদের ইন দা সেন্স মানে হচ্ছে তোমার শ্রমিক শ্রেণীকে দিচ্ছে না। এই যে স্পষ্ট বিভাজন, এই স্পষ্ট বিভাজনগুলো প্রকট হয়ে দেখা যাচ্ছে। আমরা পরের স্লাইডে আসি। এখানে আমরা দেখো শ্রেণী নিয়ে আলোচনা করলে আমাদেরকে যে জিনিসটা আলোচনা করতে হবে, সেখানে শ্রেণীগুলো কোন কোন সমাজ বা প্রেক্ষাপটে দেখতে হবে। একটু আগে যেটা আমরা বলছিলাম, তো এখানে বলছি এখানে যে স্লেভ সোসাইটি, ঠিক আছে, স্লেভ সোসাইটি, ফিউডাল, ক্যাপিটালিস্ট, এই তিনটে সমাজেই কিন্তু সবথেকে বেশি শ্রেণী কাঠামোর শ্রেণী পরিলক্ষিত হয়। তাহলে এই যে শ্রেণীর তিনটে কাঠামো কথা বলা হচ্ছে, তাহলে এই যে শ্রেণী কাঠামো যেটা বলা হচ্ছে, দেখো এখানে বলছে দুটো করে শ্রেণী, হ্যাভ আর হ্যাভ নট, একটু আগে যেটা বলছিলাম। কিন্তু প্রিমিটিভ কমিউনিজম আর
একদম যে সোশ্যালি সোসাইটি, এখানে কিন্তু শ্রেণী নেই। কেন? প্রথম দিকে মানুষ একই ধরনের কাজকর্ম করতো, যার ফলে তাদের জীবনশৈলী এক, তাহলে শ্রেণী কাঠামো খুব বেশি ছিল না। আর একদম সোশ্যালিস্ট সমাজ কাঠামো তিনি যেটা বলছেন, সেখানে কিন্তু প্রত্যেকেই নিজের নিজের অবস্থান সম্বন্ধে সচেতন এবং সকলেই কিন্তু এটা বুঝতে পারছে যে শ্রেণী শোষণ সমাজের মধ্যে ভেদাভেদ তৈরি করবে। অর্থাৎ প্রত্যেকেই নিজের নিজের জিনিস, নিজের নিজের বিষয়বস্তু সম্বন্ধে সচেতন হয়ে কাজ করছে। যেটাকে তিনি বলছেন যে এই যে সোশ্যালিস্ট সমাজ, তখন আর শ্রেণীগত পরিকাঠামো নেই। রাষ্ট্র অস্তিত্ব আস্তে আস্তে অবলুপ্ত হবে এবং রাষ্ট্রের নেচারের মধ্যেও পরিবর্তন আসবে। তাহলে এই যে মাঝখানে যে তিনটে সমাজ কাঠামো তিনি বললেন, স্লেভ, ফিউডাল আর ক্যাপিটালিস্ট, এখানে দুটো শ্রেণী এবং দুটো শ্রেণীর মধ্যে কিন্তু সবসময় দ্বন্দ্ব। যারা ধরো তোমার দাস, তারা শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত। তারা চাইছে দাস মালিকদের বিদ্রোহ করব, তাদেরকে উৎখাত করব, তাদের ক্ষমতা দখল করব। তাহলে এই যে জ্বালা যন্ত্রণা, এখান থেকে মুক্তি পাবো। ভাইস ভার্স, ফিউডালের ক্ষেত্রেও তাই। কৃষক শ্রেণী কিন্তু ল্যান্ডলর্ডদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে এবং তাদের ক্ষমতাচ্যুত করছে। আর পুঁজিবাদী সমাজে আমরা কি দেখব? পুঁজিবাদী সমাজে আমরা দেখব যে যারা প্রোলেতারিয়েট বা সর্বহারা, এই প্রোলেতারিয়েট বা সর্বহারা কি করছে? এই সর্বহারা সম্প্রদায় দেখাচ্ছে যে সর্বহারা শ্রেণী যেটা করলো, সে পুঁজিবাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। অর্থাৎ যারা পুঁজির মালিক, অর্থাৎ যারা ফ্যাক্টরির মালিক, যাকে বলছে বুর্জোয়া, তাহলে এখানে মার্কস বলছে যে শ্রমিক মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং এই সমাজটাকেও পরিবর্তন করবে। সোভিয়েত রাশিয়ার কথা তিনি বলছেন। সোভিয়েত রাশিয়া যেখানে ক্যাপিটালিজম ফল করে সোশ্যালিজম আসে, যদিও সোশ্যালিজম ফল করে আবার ক্যাপিটালিজম ফিরে আসে। এরপরে আমরা দেখে নেব একটুখানি মার্কসের তত্ত্বের মধ্যে রয়েছে, আমরা পরে এটা নিয়ে আরো বিশদ আলোচনা করব, টপিকে আছে, সেটা হচ্ছে বিচ্ছিন্নতা। যেটা একটু আগেই বলছিলাম, তাহলে শ্রেণী পরিকাঠামো কি করে? শ্রেণী পরিকাঠামোই কিন্তু বিচ্ছিন্নতার বাতাবরণ তৈরি করে বা বিচ্ছিন্নতার উদ্ভব ঘটায়। ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্ট, ঠিক আছে, ইকোনমিক এন্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টে কিন্তু মার্কস বিচ্ছিন্নতা বলছে এবং এখানে বিচ্ছিন্নতার চারটে দিকের কথা তিনি বলছেন। কি? দেখো, এটা উৎপাদন, মার্কস যখন, তুমি যদি ভালো করে মার্কস আর এঙ্গেলস দেখো, মার্কস যখন প্রথম প্যারিসে যায়, এঙ্গেলস এর সাউথ ওয়েস্ট, তিনি যখন একটা ফ্যাক্টরি ঘুরতে গেছেন, ফ্যাক্টরিতে গিয়ে তিনি দেখছেন এটা ফ্যাক্টরি সিস্টেমের মধ্যে শ্রমিকরা কোন কোন দিক থেকে শোষিত হয়। তাহলে ফ্যাক্টরিতে শ্রমিকরা চারটে দিক থেকে শোষিত হচ্ছে বা বিচ্ছিন্ন হচ্ছে। এই চারটে দিক কি কি? এটা হচ্ছে শ্রমের পণ্য থেকে বিচ্ছিন্নতা, শ্রমের কার্যকলাপ থেকে বিচ্ছিন্নতা, নিজের থেকে বিচ্ছিন্নতা, আর হচ্ছে সহকর্মীদের বা অন্যদের থেকে বিচ্ছিন্ন। তাহলে প্রথমে কি বলছে? পণ্য, মানে যে জিনিসটা উৎপাদন সে করছে। অর্থাৎ কেউ যদি একটা মোবাইল উৎপাদন করে, সেই মোবাইলটাকে সে দাবি করতে পারে না। তাকে সেই মোবাইলটা পেতে হলে তাকে বাইরে থেকে মার্কেট থেকে কিনতে হবে। তার নিজের উৎপাদিত জিনিস সে নিজের উপর দাবি করতে পারে না। আর কি? প্রোডাকশন প্রসেস, কি মেথডে প্রোডাকশন হবে সেটার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই, মালিক সেটাকে ঠিক করে দেবে। নিজের থেকে বিচ্ছিন্নতা, তাহলে ব্যক্তি প্রতিদিন একই ধরনের একই কাজ করার ফলে কাজের মধ্যেটা দেখবে মোনোটোনাস সরি ধারণা চলে আসে। ধরো কোনো ব্যক্তির কাজ একটা সুইচ অন অফ করা, সে প্রতিদিন সকালে আসে, সুইচটা অন করে, বাড়ি যাওয়ার সময় অফ করে। তাহলে প্রত্যেক দিন যদি সে একই কাজ করতে থাকে, অন অফ করতে থাকে, তাহলে কিন্তু ব্যক্তি নিজের যে সৃজনশীল মানসিকতা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কারণ এই কাজ করার জন্য তার চিন্তা ভাবনা, তার বুদ্ধির প্রয়োজন খুব একটা লাগছে না। তাহলে সৃষ্টিশীল মানসিকতাগুলো নষ্ট হয়ে যায়। আর একটা কি? অন্যের থেকে বিচ্ছিন্নতা। মার্কস দেখার চেষ্টা করছেন যে ফেলো ওয়ার্কাররা এমন ভাবে কাজের শিডিউল থাকে, সে তার বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্য সেকশনে ধরো অন্য কোনো বন্ধু কাজ করছে, এমন শিডিউলে সে কাজ করছে, সে অন্যের সঙ্গে কমিউনিকেশন রাখতে পারছে না। সেজন্য বলছে যে এইভাবে মার্কস চারটে দিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে: প্রোডাকশন প্রসেস, সেলফ, আর হচ্ছে ফেলো ওয়ার্কার্স। পরদিন আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করবো মার্কসেরই।
ধন্যবাদ।